এই যে যুদ্ধ যুদ্ধ জিগির তোলা, এই যে যুদ্ধ যুদ্ধ জিগির তোলা, এটা কেন? মানে হঠাৎ করে দেশের মধ্যে এতদিন তো জিনিসটা হয়নি, যেটা আপনিও বললেন একটু আগে, এতদিন জিনিসটা হয়নি, সেটা পজিটিভ সেন্স অফ ডিপ্লোমেসি হোক অথবা মিলিটারাইজেশন হোক, সেই জিনিসটা কিন্তু এখন আমরা বর্ডারে দেখতে পাচ্ছি। হঠাৎ করে এত উত্তেজনা, এত সক্রিয় হয়ে ওটা কেন? বিশেষ করে এমন একটা পজিশন যেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে বাংলাদেশ সীমান্তে। দেখুন, আমি বারবারই বলি, নিজে আপনি যেমন, আপনার বন্ধু বান্ধব আপনি সেরকমই জোটাবেন, অফকোর্স, এবং তারা সেরকমই বুদ্ধি আপনার মাথায় দেবে। পয়েন্টটা হচ্ছে, ভারতবর্ষকে যদি তারা কোনোভাবে ইমেজটাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে চায়, দেখুন, ফরেন পলিসি বলুন বা স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি বলুন, তাতে একটা ওয়ার্ড আছে, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যানালিসিস। এই অ্যানালিসিস জিনিসটা না করতে গেলে প্রচুর মাথার প্রয়োজন, আর বাংলাদেশে এখন সেটার খুব অভাব। তাই জন্যে কি, যদি তারা মনে করে থাকে যে একটা প্রোভোকেটিভ সিনারিও তৈরি করে ভারতের পক্ষ থেকে কোনো রেসপন্স পাবে বা মিলিটারি রেসপন্স পাবে, ইন দ্যাট কেস, অর তারা মনে করতে থাকে যে ভারত তাদের তরফ থেকে কোনো অ্যাগ্রেশন দেখাবে, আমি বলছি ওনারা একদম মানে অদ্ভুত একটা স্বর্গে বাস করছেন। ভারতের ডিপ্লোমেসিকে ওনারা এখনও অ্যানালাইসিসই করতে পারেননি। ভারতবর্ষের ডিপ্লোমেসি গ্লোবাল স্টেজের সব থেকে বড় দুটো উদাহরণ হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপ্লোমেসি। ভারতবর্ষ আজ অবধি কোনো কাউকে সেলফ প্রোক্লেমড অ্যাগ্রেশন দেখায়নি। ভারতবর্ষ আজ অবধি কোনো দেশকে নিজের ইচ্ছায় অ্যাটাক করেনি, 71টাই ভুলে গেছে হয়তো, কোনোদিন অ্যাটাক করেনি। ভারতবর্ষ অলওয়েজ হ্যাজ বিন এ সাপোর্টিভ ফ্রেন্ড, হ্যাজ বিন এ রিলায়েবল অ্যালাই। ভারতবর্ষকে ভেরি পজিটিভলি গ্লোবাল ডিপ্লোমেসিতে দেখা হয়। সেখানে সেই একটা দেশের কাছে কতগুলো কুয়ো খুঁড়লো, আর কতগুলো ট্যাঙ্ক মুভ করলো, কতগুলো মানে ব্ল্যাঙ্ক ফায়ারিং করলো, দিস ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ভেরি ইম্যাচিওর স্টেট অফ মিলিটারিশিপ। বাট এটা ভারতের কাছে, এই দেখুন ওনারা, এই যে আপনাদের স্ক্রিনেই যেটা দেখা যাচ্ছে, এই জিনিসগুলো আজকে যদি এই যে বিষয়টা আরপিডি লাইট মেশিন গান, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কাজ। এই যে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যে ডিপ্লোমেসিতে ভয়ঙ্কর, আমার দেখেই তো মনে হচ্ছে কিরকম একটা মানে মানে একটা কার্টুন শো বাঁশ দিয়ে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, মানে আমি বলছি আর কি, এইগুলো একটা মাছ ধরার ছিপ আমরা বাঁশ দিয়ে লাগাতে, হ্যাঁ, আমার বন্দুক বাঁশ দিয়ে লাগাতে বাংলাদেশের কাছেই দেখলাম এখানে। মানে একটা অদ্ভুত ওনারা, মানে হয় না, একটা পিরিয়ড মুভি হয় এরকম, আমাদের বলিউড টলিউডে এরকম পিরিয়ড মুভি বহু হয়, তখনকার সময় তুলে ধরে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ আমাদের অনেক সাহায্য করতে পারে, যে সেরকম একটা সেট বানিয়ে, যে যাতে ছবিটা একদম দেখে মনে হয় হ্যাঁ সেই সময় হচ্ছে। কিন্তু এটা যদি কোনোভাবে ওরা এটা বোঝাতে চায় যে পৃথিবীর 4th লার্জেস্ট আর্মিকে কোনোভাবে থ্রেট দিচ্ছে, আমি বলবো বস, টেক ইউর টাইম, রিড ইন্ডিয়ান ফরেন পলিসি, রিড ইন্ডিয়ান ডিপ্লোমেসি, অ্যান্ড উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। আমি আবারও বলছি, বাংলাদেশ সাথে আমাদের কোনো রকম স্ট্রেট শত্রুতার সম্পর্ক নেই, আজকের ডেটেও নেই। এবং বাংলাদেশের লাস্ট ইলেক্টেড যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা, এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধাশীল, ভারতবাসী এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্ট্রাকচার। ওনারা যদি কোনোভাবে মিলিটারি সাপোর্ট চান, কোনো রকমভাবে যদি মিলিটারি ট্রেনিং চান, আমার বিশ্বাস ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রি এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টার উইল বি ডিলাইটেড টু প্রোভাইড দ্য মিলিটারি সাপোর্ট এন্ড মিলিটারি ট্রেনিং। আগেও দিয়েছেন, আবার দেওয়া হবে। এই অন্তর্বর্তী সরকারের আমলেও তো 50 জন জাজ তারা ভোপালে এসে ট্রেনিং নেবার কথা ছিল, সেটা পরবর্তীকালে হয়তো জামাতের কথায় ইউনুস সেখান থেকে সরে এসেছেন। আমরা রাজি, আমরা দিতে রাজি, আমরা অবশ্যই রাজি। উই হ্যাভ ব্রিলিয়েন্ট একাডেমিক স্ট্রাকচার, আমরা দেবো। ভাই, তোমার কাছে যেটা নেই আমরা তোমরা, উই আর নেবার্স লাইক দ্যাট, আমরা সেটা দিতে প্রস্তুত। তবে এই যে এই ধরনের মানে নাটকীয়তা স্ক্রিপ্টিং আমার মনে হয় প্রাথমিকভাবে খুব একটা এক্সাইটমেন্ট তৈরি করে, কিন্তু যখন লঙ্গার রানে যায়, যখন আসল বল গেমে যায় না, তখন মুশকিল। আসলে আমি তোমাকে একটা খুব সাধারণ এক্সাম্পল বলছি, আমরা ভিডিও গেমে মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, ভুটান ফুটবল টিম নিয়ে ব্রাজিলকে 500টা করে গোল দিই রোজ, ঠিক আছে? এবার যদি বাংলাদেশ মনে করে থাকে ভিডিও গেম আর প্র্যাকটিক্যাল লাইফটা এক, আমরা যদি মনে করে থাকি যে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান আর্মি ফেস টু ফেস, বস, আই এম টেলিং ইউ, আমার ভেবেই খুব মানে কষ্ট লাগছে যে এরকম সিচুয়েশন হতে পারে। এরকম সিচুয়েশন কোনোদিন হওয়া উচিতই নয়। বাস সেকেন্ডলি হচ্ছে, বাংলাদেশকে যদি এরকম কুবুদ্ধি কেউ মাথায় দিয়েও থাকে, আমি রিকোয়েস্ট করবো, হাত জোর করে অন টেলিভিশন বলছি, আমি রিকোয়েস্ট করছি, বাংলাদেশ মাস্ট সিট ফর এ ডায়ালগ উইথ ইন্ডিয়া। বিকজ হতেই পারে আমি বাড়ির ছোট ছেলে হিসাবে অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি। প্লিজ সিট উইথ ইউর ব্রাদার, প্লিজ সিট উইথ ইউর বিগ ব্রাদার হু ইজ
মানে গ্লোবালি রেসপেক্টেড, তার সাথে কথা বলো, তোমার যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তার থেকে বোঝো, তুমি আজকে যা স্টেটাসে আছো যদি 3-4 মাস 5 মাস অ্যালাইড ফ্রেন্ড হয়ে ভারতবর্ষের সাথে কাটাও, আমি তোমাকে বলছি তুমি ইম্প্রোভাইজেশনের দিকে এগোবে। আই হ্যাভ ফুল ট্রাস্ট অন মাই গভর্নমেন্ট, আই হ্যাভ ফুল ট্রাস্ট অন মাই ডিপ্লোমেসি, আই হ্যাভ ফুল ট্রাস্ট অন মাই ফরেন পলিসি। করে বাংলাদেশ এত উত্তেজনা ছড়াচ্ছে কেন, আর বিশেষ করে 20শে জানুয়ারি আসার আগেই? দেখো, বাংলাদেশের এখনকার যা কাজকর্ম চলছে বা শুরু করেছে সেটা অনেকটা আমাদের স্কুল লাইফের ইন্সপেকশন হওয়ার আগের যে একটা অ্যাক্টিভিটি থাকতো না, সেরকম। সারা বছর বদমাইশি করতাম, দুষ্টুমি করে বেড়াতাম, খেলে বেড়াতাম, পড়াশুনো করতাম না। এখন যখনই শুনতাম যে ইন্সপেক্টর আসবে স্কুলে, তখনই একদম দৌড়াদৌড়ি করে ইউনিফর্মকে একদম আয়রন করে জামা কাপড় রেডি করে ডিসিপ্লিন হয়ে একদম স্কুলে টাইম টু টাইম পৌঁছানো, সেগুলো করা। অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সম্পর্ক আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো থেকেই ভালো করে অ্যানালাইসিস করা যায়। ব্যাপারটা হলো ডিপ্লোমেসি বাংলাদেশ যেটা এখন দেখাবার চেষ্টা করছে সেটা হচ্ছে আর্জেন্সির মাধ্যমে। আর্জেন্সির মাধ্যমে ডিপ্লোমেসি করলে সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে সেটা এক্সপোজ হওয়ার চান্স অনেক বেশি থেকে যায়। বাকি মানুষরা তো ঘাসে মুখ দিয়ে চলে না, তারা বুঝতে পারে কেন হঠাৎ করে কী জিনিস ঘটাচ্ছেন। এই যে আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে নিজেদের ইমেজটাকে রিপ্রেজেন্ট করতে চাইছে, দেখো ডিপ্লোমেসিতে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে যাকে বলা হয় ইমেজ ইঞ্জিনিয়ারিং। তো এই ইমেজটা, একটা ন্যাশনাল ইমেজ, একটা রাষ্ট্রীয় পরিকাঠামোর মাধ্যমে নিজেকে প্রমাণ করা, এই ন্যাশনাল ইমেজটাকে আরও উন্নততর করার চেষ্টা কিন্তু বাংলাদেশ গত 3-4 মাসে করেনি। ইনফ্যাক্ট যবে থেকে ইন্টারিম গভর্নমেন্ট নিজের পজিশনটা নিয়েছে, তবে থেকে বাংলাদেশের এমন কোনো আমি আর্জ দেখিনি যে আর্জটাকে প্রপারলি বলা যেতে পারে দ্যাট ইজ ফর দি ডেভেলপমেন্ট অর ফিউচার অফ বাংলাদেশ। কোট আনকোট সংস্কার, যেটা সংস্কার যেটা করেনি। এবং ইউনিস যেটা দুটো কাজ করেছে, নট জাস্ট ইউনিস ছাড়াও বাকি যারা অ্যাডভাইজার্স আছে এবং বাকি যারা বাংলাদেশকে আজকে পরিচালনা করছে, সেই সবকটা মাথার মধ্যে একটা কমন ন্যারেটিভ ছিল, হেট্রেড টুয়ার্ডস দ্য ইমিডিয়েট নেবার উইচ ইজ ইন্ডিয়া। আরেকটা ন্যারেটিভ হচ্ছে অ্যান্টি শেখ হাসিনা, আরেকটা ন্যারেটিভ হচ্ছে ভীষণ স্ট্রেট ন্যারেটিভ, সেটা হচ্ছে পাকিস্তান অ্যান্ড চায়না ইজ আওয়ার নিয়ারেস্ট ফ্রেন্ড। এই তিনটে ন্যারেটিভ থেকে কোথাও যেন গত 5-10 দিনের যদি অ্যাক্টিভিটিটা ভালো করে লক্ষ্য করে দেখা যায়, তাহলে বাংলাদেশ কিন্তু একটা ডেভিয়েশনের দিকে যাচ্ছে। সেইখানে গিয়ে কোথাও গিয়ে বলছে, ওনাদের চিফ অফ আর্মি একটা স্টেটমেন্ট করেছেন যেখানে বলেছেন, একটা অত্যন্ত প্রচলিত নিউজ পেপারে উনি স্টেটমেন্ট করেছেন এবং ওখানে উনি বলেছেন যে ইন্ডিয়া ইজ আওয়ার ভেরি রিলায়েবল নেবার। ইন্ডিয়া, ভারতের সাথে সুসম্পর্কের কথা আমরা ভাবছি, আগামী দিনেও ভারতের সাথে আরও সুসম্পর্ক আমরা বাড়াবো। এই ধরনের কথা বলার মানে হচ্ছে দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস নেবার বা নেবার পলিসিটাকে কোথাও গিয়ে একটা ক্ল্যারিফাই করার চেষ্টা। আমার প্রসঙ্গ হলো যে যদি নেবার পলিসিকে এইভাবে ক্ল্যারিফাই করতেই হতো, তাহলে এতদিন আগে করলো না কেন? একদমই 3-4 সপ্তাহ আগেও তো এই স্টেটমেন্টটা করা যেতে পারতো। কেন এই স্টেটমেন্টটা এখনই বারবার করে করা হচ্ছে? সেকেন্ডলি, আজকের ডেটে দাঁড়িয়ে ওনারা যে বারবার করে যে ঘটনাগুলোর কথা ওনারা রিপিট করছেন, সেগুলোর মধ্যে দেখবে একটা কোথাও গিয়ে একটা পজিটিভ সেন্স অফ ডিপ্লোমেসিটা উনি বোঝাবার চেষ্টা করছে। আমার প্রসঙ্গ হলো এমন কিছু বৃহত্তর চেঞ্জ বাংলাদেশ বা ভারতের সম্পর্কের মধ্যে তো হয়নি,